আসো আসো, না না, পরে দাও পরে দাও। আজকে আমি সত্যি অনেক খুশি। ধরো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি গরিব ঘরের রাজপুত্র 26তম এপিসোডে কী ঘটতে চলেছে। তো আমরা বেশি দেরি না করে আমাদের ভিডিওটা শুরু করি। তো চলেন আমরা ভিডিওটা দেখতে শুরু করি যে 26তম এপিসোডে কী হতে চলেছে। গরিব ঘরের রাজপুত্র এপিসোড 26 শুরু হয় অনেকের জীবনের সবচেয়ে বড় অপমান আর কষ্ট দিয়ে। মেঘলার অফিসে গিয়ে অপমানিত হওয়ার পর অনেক পুরোপুরি ভেঙে পড়ে। সে কখনো ভাবেনি যেই মেয়েটার জন্য সে নিজের জীবন পর্যন্ত বদলে ফেলেছিল সেই মেয়ে আজ তাকে এভাবে ফিরিয়ে দেবে। বাসায় ফিরে অনেক চুপচাপ বসে থাকে। বৃষ্টি তার পাশে বসে বলে, তুমি আর মেঘলার কাছে যেও না, ও তোমাকে বারবার অপমান করছে। প্রয়োজন হলে আমরা রাস্তায় থাকব, তবুও আমি তোমার সম্মান নষ্ট হতে দেব না। অনেক কিছু না বলে শুধু মাথা নিচু করে থাকে, কারণ তার ভিতরে এখনও মেঘলার জন্য ভালোবাসা আছে, কিন্তু সেই ভালোবাসার সাথে মিশে গেছে কষ্ট আর অপমান। অন্যদিকে অফিসে বসে মেঘলা জানতে পারে অনেক তার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু ম্যানেজার তাকে ভুল বুঝে অফিস থেকে বের করে দিয়েছে। এই কথা শুনে মেঘলা হতবাক হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে সাব্বিরকে ফোন করে বলে, আমি যদি জানতাম অনিক আসছে, কখনোই ওরে অপমান হতে দিতাম না। সাব্বির মেঘলাকে জানায় অনিক এখন খুব কষ্ট পেয়েছে এবং সে আর দেখা করতে চাইবে না। তখন মেঘলা বুঝতে পারে পরিস্থিতি ধীরে ধীরে তার হাতের বাইরে চলে যাচ্ছে। এরপর গল্পে আসে সবচেয়ে বড় টুইস্ট। মেঘলা নিজে কিডন্যাপের রহস্য বের করার জন্য সেই কিডন্যাপারকে ধরে নিয়ে আসে। ভয় দেখিয়ে জিজ্ঞেস করতেই লোকটা সব সত্যি বলে দেয়। সে জানায় রাতুলি টাকা দিয়ে মেঘলাকে কিডন্যাপ করিয়েছিল এবং পুরো ঘটনাটা সাজিয়েছিল অনিককে ফাঁসানোর জন্য। এই সত্য শুনে মেঘলার চোখ রাগে লাল হয়ে যায়। সে বুঝতে পারে রাতুল শুধু তার জীবন না, অনেকের জীবনও নষ্ট করার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে মেঘলা ম্যানেজারকে ফোন দেয়, রাতুলের সব ইনভেস্টমেন্ট বন্ধ করেন, আমি ওরে পথের ফকির বানায় ছাড়বুম। ম্যানেজারও জানায় রাতুলের প্রায় সব টাকা এখন কোম্পানির প্রজেক্টে আটকে আছে। মেঘলা সিদ্ধান্ত নেয় এবার সে আর কাউকে ছাড় দেবে না। এদিকে রাতুল আবার অনেকের বাসায় যায়। মুখে বন্ধুত্বের হাসি নিয়ে সে অনেককে অপমান করতে শুরু করে। সে বলে, যেই মেয়েটারে তুই রেখে দিছিলি সেই এখন 1000 কোটি টাকার মালিক। রাতুল বারবার অনেককে ছোট করতে থাকে। একসময় অনেক রাগে তার কলার চেপে ধরে বলে, তোকে আমি তিলে তিলে শেষ করব। কিন্তু রাতুল হাসতে থাকে, কারণ সে জানে অনেক এখন দুর্বল অবস্থায় আছে। মেঘলা সিদ্ধান্ত নেয় এবার সে আর কাউকে ছাড় দেবে না। এদিকে রাতুল আবার অনেকের বাসায় যায়। মুখে বন্ধুত্বের হাসি নিয়ে সে অনেককে অপমান করতে শুরু করে। সে বলে, যেই মেয়েটারে তুই রেখে দিছিলি সেই এখন 1000 কোটি টাকার মালিক। রাতুল বারবার অনেককে ছোট করতে থাকে। এক সময় অনেক রাগে তার কলার চেপে ধরে বলে, তোকে আমি তিলে তিলে শেষ করব। কিন্তু রাতুল হাসতে থাকে, কারণ সে জানে অনেক এখন দুর্বল অবস্থায় আছে। এরপর মেঘলা নতুন একটা পরিকল্পনা করে। সে রাতুলকে নিজের কাছে ডাকে। রাতুল মনে করে মেঘলা হয়তো তাকে গ্রহণ করতে যাচ্ছে। খুশি হয়ে সে একটা স্বর্ণের নেকলেস নিয়ে আসে। সে মেঘলাকে বলে, আমি অনেক খুশি, আমি তোমার সন্তানের বাবা হব। তখন মেঘলা হালকা হেসে বলে, এই সন্তানের বাবা তুমি না, আমার স্বামী। এই কথা শুনে রাতুল অবাক হয়ে যায়, কিন্তু মেঘলা তখনও তার আসল পরিকল্পনা গোপন রাখে। সে চায় রাতুলের মুখ থেকে সব সত্য বের করে আনতে। অন্যদিকে অনেক এখনও জানে না যে মেঘলা তার জন্যই সব করছে। বৃষ্টি অনেককে বারবার বুঝাতে থাকে যেন সে মেঘলার থেকে দূরে থাকে, কিন্তু অনেকের মন বলছে কোথাও একটা বড় সত্য লুকিয়ে আছে। এপিসোডের শেষ দিকে মেঘলা একা দাঁড়িয়ে কাঁদতে থাকে। সে বলে, অনেক, আমি তোমারে হারাইতে চাই নাই, কিন্তু পরিস্থিতি আমারে তোমার থেকে দূরে নিয়ে গেছে। অন্যদিকে অনেক আকাশের দিকে তাকিয়ে ভাবে, মেঘলা কি সত্যি বদলে গেছে, নাকি এর পিছনে অন্য কোনো সত্য আছে। তারপর ভয়েস ওভার শুরু হয়। এদিকে রাতুলের সব ষড়যন্ত্র ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে। মেঘলা এবার প্রতিশোধ নিতে প্রস্তুত। অনেক কি আবার মেঘলাকে বিশ্বাস করবে, নাকি ভুল বোঝাবুঝি তাদের আরও দূরে নিয়ে যাবে? আর বৃষ্টি কি অনেককে আঁকড়ে রাখতে পারবে? সব প্রশ্নের উত্তর মিলবে গরিব ঘরের রাজপুত্র এপিসোড 26-এ। গরিব ঘরের রাজপুত্র এপিসোড 26 শুরু হয় অনেকের অপমান আর কষ্ট দিয়ে। মেঘলার অফিসে গিয়ে অপমানিত হওয়ার পর অনেক পুরোপুরি ভেঙে পড়ে। বাসায় ফিরে সে চুপচাপ বসে থাকে। বৃষ্টি তার পাশে এসে বলে,
তুমি আর মেঘলার কাছে যাইবা না। ও তোমারে অনেক অপমান করছে। প্রয়োজন হলে আমরা রাস্তায় থাকব, তবুও আমি তোমার সম্মান নষ্ট হতে দিব না। অনেক কষ্টের গলায় বলে, আমি শুধু কোম্পানিটার জন্য গেছিলাম, ভাবছিলাম সাহায্য করবে। বৃষ্টি অনেকের হাত ধরে বলে, আমি বেঁচে থাকতে কেউ তোমারে ছোট করতে পারবে না। অন্যদিকে অফিসে বসে মেঘলা জানতে পারে অনেক তার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু ম্যানেজার তাকে ভুল বুঝে অফিস থেকে বের করে দিয়েছে। এই কথা শুনে মেঘলা অবাক হয়ে যায়। সে সাথে সাথে সাব্বিরকে ফোন দেয়। ভাই, আমি সত্যি জানতাম না অনেক আই ছিল। আমি যদি জানতাম কখনোই ওরে অপমান হতে দিতাম না। একবার শুধু ওর সাথে দেখা করতে চাই। সাব্বির বলে, অনেক অনেক কষ্ট পাইছে, ও এখন আর দেখা করতে চাইব না। মেঘলা কাঁদতে কাঁদতে বলে, প্লিজ ভাই, একটা ব্যবস্থা করেন। এরপর মেঘলা নিজের কিডন্যাপের রহস্য বের করার জন্য সেই কিডন্যাপারকে ধরে নিয়ে আসে। লোকটাকে সামনে বসিয়ে জিজ্ঞেস করে, সত্যি কইরা ক, আমারে কে কিডন্যাপ করাইছিল? লোকটা ভয় পেয়ে যায়। ম্যাডাম, রাতুল ভাই, উনি টাকা দিয়া কইছিল অনেক ভাইরে ফাঁসাইতে। এই কথা শুনে মেঘলার চোখ রাগে লাল হয়ে যায়। সে বুঝতে পারে রাতুলই তাদের জীবনের সব সমস্যার মূল কারণ। সঙ্গে সঙ্গে মেঘলা ম্যানেজারকে ফোন দেয়। রাতুলের সব ইনভেস্টমেন্ট বন্ধ করেন, আমি ওরে পথের ফকির বানাইয়া ছাড়ুম। ম্যানেজার বলে, জি ম্যাডাম। এদিকে রাতুল আবার অনেকের বাসায় যায়। মুখে বন্ধুত্বের হাসি নিয়ে সে অনেককে অপমান করতে শুরু করে। বন্ধু, যেই মেঘলারে তুই ছাইড়া দিছিলি সেই এখন 1000 কোটি টাকার মালিক। অনেক রাগে বলে, চুপ থাক। রাতুল আবার বলে, তোরে তোকে দামই দেয় না। একসময় অনেক রাগে রাতুলের কলার চেপে ধরে, তোকে আমি তিলে তিলে শেষ করব। রাতুল তখনও হাসতে থাকে, তুই আবার রাস্তার মানুষ হবি বন্ধু। এরপর মেঘলার নতুন একটা পরিকল্পনা করে। সেভাবে রাতুলকে শেষ করতে হলে আগে ওর মুখ থেকে সব সত্য বের করতে হবে। তাই সে রাতুলকে দেখা করার জন্য ডাকে। রেস্টুরেন্টে এসে রাতুল খুশি হয়ে বলে, আমি জানতাম তুমি আমারে ভালোবাসো। মেঘলা হেসে বলে, তুমি খুব খুশি তাই না? রাতুল বলে, কারণ আমি তোমার সন্তানের বাবা হব। এই কথা শুনে মেঘলা হেসে ফেলে, এই সন্তানের বাবা তুমি না, আমার স্বামী। রাতুল পুরো অবাক হয়ে যায়। মেঘলা তখন মোবাইল বের করে বলে, তুমি একটু আগেই সব সত্য নিজের মুখে স্বীকার করছো, আর সব কিছু আমি রেকর্ড করছি। রাতুলের মুখ শুকিয়ে যায়, তুমি আমারে ধোঁকা দিছ? মেঘলা শান্ত গলায় বলে, যেই মানুষ অন্যের জীবন নষ্ট করে তার সাথে ধোঁকা না, বিচার করা হয়। রাগে সেখান থেকে রাতুল চলে যায়। পরদিন সকালে রাতুলের অফিসে বড় ধাক্কা আসে। তার ম্যানেজার দৌড়ে এসে বলে, স্যার, আমাদের সব ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে গেছে। রাতুল অবাক হয়ে যায়, কি বলতেছ? শালিমার বিল্ডার্স সব প্রজেক্ট ক্যান্সেল করছে। রাতুল রাগে অফিসে জিনিসপত্র ভাঙতে শুরু করে। অন্যদিকে সাব্বির অনেকের কাছে এসে বলে, দোস্ত, আমার মনে হয় মেঘলা ইচ্ছা কইরা তোমারে অপমান করে নাই। অনেক বলে, তাহলে এত কিছু কেন হইতেছে? সাব্বির বলে, কারণ কেউ তোমাদের আলাদা করতে চাইতেছে। অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে বৃষ্টি ভয় পেতে শুরু করে। সে অনেকের হাত ধরে বলে, তুমি আবার মেঘলার কাছে যাইবা না তো? অনেক বলে, না, কিন্তু তার চোখে স্পষ্ট দ্বিধা দেখা যায়। রাতের বেলা মেঘলা একা ছাদে দাঁড়িয়ে কাঁদতে থাকে। অনেক, আমি তোমারে হারাইতে চাই নাই। অন্যদিকে অন্ধকার রুমে বসে রাতুল ভয়ঙ্করভাবে বলে, যদি আমি শেষ হই তাইলে অনেক আর মেঘলারে নিয়াও শেষ কইরা দিমু। তারপর ভয়েস ওভার শুরু হয়। রাতুলের সব ষড়যন্ত্র কি এবার সামনে চলে আসবে? অনেক কি আবার মেঘলাকে বিশ্বাস করবে? বৃষ্টি কি অনেককে আগলে রাখতে পারবে, নাকি নতুন কোনো ঝড় সব কিছু শেষ করে দিবে? জানতে হলে দেখতে থাকুন গরিব ঘরের রাজপুত্র, এপিসোড ২৬। এপিসোড ২৬-এর পর শুরু হয় নতুন এক ঝড়। রাতুল এখন পুরোপুরি বুঝে গেছে মেঘলা তার বিরুদ্ধে চলে গেছে। নিজের অফিসে বসে সে রাগের সব কিছু ভাঙচুর করতে থাকে। তার চোখে এখন শুধু প্রতিশোধ। সে নিজের মনে বলে, মেঘলা আমারে শেষ করার আগে আমি ওদের জীবন শেষ কইরা দিমু। অন্যদিকে অনেক এখনও বুঝতে পারছে না আসলে কি সত্য আর কি মিথ্যা। সাব্বিরের কথা তার মাথায় ঘুরতে থাকে। মেঘলা ইচ্ছা কইরা তোমারে অপমান করে নাই। অনেক রাতে একা বসে ভাবে, তাহলে কি আমি মেঘলারে ভুল বুঝতেছি? এদিকে মেঘলা ছাদে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তার চোখে শুধু অনেকের স্মৃতি। সে বলে, অনেক, আমি তোমারে হারাইতে চাই নাই, কিন্তু সব কিছু আমার হাতের বাইরে চলে গেছে। ঠিক তখনই মেঘলার ফোনে একটা কল আসে। ম্যানেজার আঙ্কেল ভয় পাওয়া গলায় বলে, ম্যাডাম, বড় সমস্যা হইছে। রাতুল সাহেব আমাদের একটা বড় প্রজেক্ট বন্ধ করার চেষ্টা করতেছে। মেঘলার চোখে রাগে লাল হয়ে যায়। ও এত সহজে থামব না আমি জানতাম, কিন্তু এবার আমিও ওরে ছাড়ুম না। পরদিন সকালে অনেকের বাসার সামনে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে আসে ম্যানেজার, হাতে একটা ফাইল। অনেক সাহেব, ম্যাডাম এই ফাইলটা আপনারে দিতে বলছে।
অনেক অবাক হয়ে ফাইল খুলে দেখে সেখানে রাতুলের সব ষড়যন্ত্রের প্রমাণ, কিডন্যাপের তথ্য, টাকার লেনদেন, সব কিছু। অনেক হতবাক হয়ে যায়, মানে এতদিন রাতুল আমারে ব্যবহার করছে। সাব্বির বলে, আমি তোকে আগেই কইছিলাম দোস্ত, কেউ তোমাদের আলাদা করতে চাইতেছে। অনেকের চোখে তখন রাগ আর কষ্ট দুটোই দেখা যায়। এদিকে রাতুল নিজের লোকজন নিয়ে নতুন প্ল্যান করতে থাকে। সে বলে, অনেক আর মেঘলা যদি আবার এক হয়ে যায় তাইলে আমার সব শেষ, এর আগে কিছু একটা করতে হইব। তার একজন লোক জিজ্ঞেস করে, বস এখন কি করবেন? রাতুল ভয়ঙ্কর হাসি দিয়ে বলে, অনেকের সবচেয়ে দুর্বল জায়গা হইল বৃষ্টি, আগে ওরে সরাইতে হইব। এইদিকে বৃষ্টি অনেকের জন্য খাবার নিয়ে আসে, কিন্তু অনেক তখনও চিন্তায় ডুবে আছে। বৃষ্টি বলে, কি হয়েছে তোমার? অনেক ধীরে বলে, মনে হয় আমি বড় ভুল করছি। বৃষ্টি ভয় পেয়ে যায়, তুমি আবার মেঘলার কথা ভাবতেছ? অনেক কিছু বলে না, কারণ তার মাথায় এখন শুধু একটা প্রশ্ন, মেঘলা কি সত্যি নির্দোষ? অন্যদিকে মেঘলা সিদ্ধান্ত নেয় এবার সে নিজেই অনেকের সামনে সব সত্য বলবে। সে সাব্বিরকে ফোন দেয়, ভাই আমি আর দূরে থাকলে সব শেষ হয়ে যাবে, অনেকের সাথে আমার দেখা করাইতে হবে। সাব্বির বলে, আমি চেষ্টা করতেছি। ঠিক তখনই হঠাৎ অনেকের ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। আপনি যদি সত্য জানতে চান তাহলে আজ রাত 10টায় পুরান গুদামের সামনে আসেন। অনেক অবাক হয়ে যায়, কে আপনি? কিন্তু ওপাশ থেকে কল কেটে দেওয়া হয়। রাত নামতেই অনেক একা সেই গুদামের সামনে যায়। চারপাশ অন্ধকার। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে, অনেক, তুমি যেই সত্য খুঁজতেছ সেই সত্য তোমার জীবন বদলাইয়া দিব। অনেক পিছনে তাকিয়ে অবাক হয়ে যায়। তারপর ভয়েস ওভার শুরু হয়, কে সেই রহস্যময় ব্যক্তি? অনেক কি জানতে পারবে আসল সত্য? মেঘলা আর অনেক কি আবার এক হতে পারবে, নাকি রাতুলের নতুন ষড়যন্ত্র সব কিছু শেষ করে দিবে? আমাদের মেয়েদের যখন বয়স কম থাকে তখন নকশা থাকে, যখন 20-21 বছর বয়স থাকে তখন বাড়ি থেকে সম্বন্ধ দেখে আর আমরা ভাগাই দিই। নকশা ইটকাই, কম বয়সে যা হয় আর কি। পাত্র তো টাকলা, ভুরিয়ালা, দেখতে বাজে, চলবে না। এ তো বেটে আমারই সমান, না আমার লম্বা পাত্র চাই, এইটা চলবে না। প্রাইভেট জব, না না বাবা চলবে না। এ তো অনেক বেশি বয়স, আমার থেকে কাকু কাকু লাগবে, না না চলবে না। এই ছেলেটাকে আমি বিয়ে করবো, এটা কিরকম দেখতে একটা? আমার হ্যান্ডসাম ছেলে চাই, ঋত্বিক রোশনের মতন, এই পাত্র চলবে না। শ্যামলা গায়ের রং আমার পছন্দ না, আমার চাই ফর্সা টুকটুকে পাত্র, 6 প্যাক চাই ছেলের, রণবীর কাপুরের মতন, এই পাত্র চলবে না। এটা দেখো একটা ক্যাবলা টাইপ, চলবে না। আনরোম্যান্টিক, বোরিং, না চলবে না। ঠিক আছে নিজের বিজনেস আছে, দেখতেও খুব একটা খারাপ না, কিন্তু তারা কিসের? কয়েকদিন পরেই করব, এখন করব না। এই নকশাগুলো করতে করতে যখন আমাদের 35 বছর পার হয়ে যায় তখন সব বন্ধু বান্ধবদের বিয়ে হয়ে গেছে, আমাদের থেকে ছোট তাদেরও বিয়ে হয়ে যাচ্ছে, আমাদের থেকে বড় তাদেরও বিয়ে হয়ে গেছে। তখন আমাদের অবস্থা যেটা হয়, টকলা ছেলে ঠিক আছে চলবে, ভুরিয়ালা চলবে, ঠিক আছে বোরিংও চলবে, ছেলের বয়স 60 বছর বৃদ্ধ ভাতা পায়, চলবে, ওইটাও চলবে, কাকু কাকু দেখতে, ঠিক আছে সেটাও চলবে, ছেলে বেকার, ঠিক আছে ঘর জামাই করে রাখবো, তাও চলবে, বেটে আমার হাইটের, আমার থেকেও ছোট, লিলিপুট 3 ফুটিয়া, চলবে, ছেলেটা বাইচে আছে তো, ঠিক আছে তাইলেই চলবে। যখন একটা ম্যাচ হয় তখন এটা কিন্তু আমাদের পুরো দেশকে এক করে দেয়, মানে আমরা সবাই চাই যেন আমাদের দেশই জেতে, আমাদের টিম জেতে, কিন্তু হঠাৎ একটা খেলা কেন দুটো দেশের মধ্যে বিবাদ তৈরি করলো। আমি আবারও বলবো যে আমি একেবারেই সাপোর্ট করছি না সেটা, যে বাঘের পুতুল যেটা স্টেডিয়ামে ছেঁড়া হয়েছিল, যেটার অনেক পোস্ট আমার কমেন্ট বক্সে আসলো, অ্যান্ড আমার মনে হয় না যে কাউকে বুলি করা, কাউকে মরালি ডাউন করা, হার্ট করা, এটা আমাদেরকে কখনোই শোভা পায় না। কিন্তু সেটার দায়ী কিন্তু আমরা সবাই নই। এক দুজনের জন্য পুরো দেশকে ট্রোল করা, প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে ভর্তি ভর্তি গালি দিয়ে আসা, এটাও ঠিক কাজ নয়। সেরকমই বাংলাদেশেও অনেক মানুষ রয়েছেন যারা আমাদের পাশে, আমাদের সাপোর্ট করে, আমাদের ভালোবাসে। আমার ছেলে ক্লাসে টপ করতে পারিনি, আমি জানি, আমি কষ্ট পেয়েছি, কিন্তু যখন বাইরের 4টা লোক এসে আমাকে বলবে না যে তোমার ছেলে তো ফার্স্ট আসেনি, তোমার, তখন কিন্তু আমাদের সবার খারাপ লাগবে। খেলায় হার জিত থাকবেই, তাই বাংলাদেশ হেরে গিয়েছে বলে তাকে নিয়ে খিলি করারও যেরকম কোনো মানে হয় না, সেরকম ইন্ডিয়া ফাইনালে জিততে পারেনি সেটা নিয়েও হাসি ঠাট্টা মশকরা করার কোনো মানে হয় না। যারা আমাকে পার্সোনালি অ্যাটাক করেছে, ট্রোল করেছে, আমি শুধু তাদের জন্য, শুধু পার্টিকুলার তাদের উদ্দেশ্যে সেই ভিডিওটা বানানো। অনেকে বলেছিল যে নাম নিয়ে বলতে পারতে, নাম 1-2 হলে বলা যায়, 1-2 হাজার 3-4 হাজার 10 হাজার শুধু কমেন্ট গালি দিয়ে ভর্তি। আমরা ক্রিয়েটার, আমাদের এন্টারটেইন করা কাজ নাকি দুজনের মধ্যে ঝগড়া লাগানো কাজ?
আমরা প্রত্যেকটা ক্রিয়েটার হ্যারাসড হচ্ছে, তাদেরকে বুলি করা হচ্ছে তাদের কমেন্ট সেকশনে গিয়ে, যেটা আমাদের কাজে হ্যাম্পার করছে। আমি কিছু তোমায় বলতাম, তুমি আমাকে পাল্টা বলতে মানা যায়, কিন্তু যেখানে আমি তোমাকে পার্সোনালি কোনো অ্যাটাক করিনি সেখানটাতে আমাকে অ্যাটাক করার কোনো মানেই হয় না। যেমন তোমার দেশের নামে বললে তোমার খারাপ লাগে, আমার দেশের নামে বললে আমারও খারাপ লাগবে, এবং আমি আমার দেশের হয়েই স্ট্যান্ড নেব, আমার দেশকেই সাপোর্ট করব, এটাই স্বাভাবিক ব্যাপার। বিপদে পড়লে প্রতিবেশীর পাশে থাকে, কিন্তু যদি তোমার প্রতিবেশী তোমার পাশে নেই, বুঝতে হবে যে তুমি ভালো প্রতিবেশী হয়ে উঠতে পারোনি। একজন বাঙালি হয়ে আরেকটা বাঙালির সাথে থাকবো, এটাই তো হওয়া উচিত। তাই এই যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত। সময় লাগবে, বাট বন্ধ হওয়া উচিত। ভাই সবার কি বিয়ে হয়ে গেল? কালকে মানে সবার বিয়ে লাগছিল, মোটামুটি 70 কেজি বিয়ে হয়েছে কালকে। একটা করে রিফ্রেশ মারতেছি ফেসবুকে, আর 4 জনের বিয়ে হয়ে যাচ্ছে। ফ্রেন্ড লিস্টে যে কয়েকজন ফ্রেন্ড বাকি ছিল সবাই রাস পূর্ণিমায় বিয়ে সাইরে ফেলছে। প্রত্যেক মিনিটে 200টা করে বিয়ে হচ্ছে। এখন শুধু তুমি, আমি আর সালমান খানই বাকি। সবাই বিয়ে করতেছে, আর আমি সবার ফটোর মধ্যে লাভ রিয়েক্ট মারতেছি, আর মনে মনে ভাবতেছি ও মা এও করে নিল, ও মা ও বিয়ে করে নিল। যেই মুষলধারে বিয়ে শুরু হয়েছে, পরের বছর জনসংখ্যা দেড় করে বাইরে যাবে দেখবা। তারপরে তো শুরু হয়ে যাবে ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি, 3 মাসের অ্যানিভার্সারি। ভাই 3 মাসের অ্যানিভার্সারি কি করে হয়? এগুলা যারা করবা সব কটাকে ব্লক মারবো। বিয়ে করলেই ফ্রেন্ড লিস্ট থেকে উড়া দেবো, ব্লক মেরে দেবো। এগুলা চোখে দেখা যায় না। আমিও এক সময় বিয়ে করছিলাম, এখন এমএ করব। ভাই পরমব্রতদারও বিয়ে হয়ে গেল, এখন আমি হোপলেস ভাই। যখন ছোট ছিলাম বড়দের বিয়ে হচ্ছিল, এখন বড় হয়ে গেছি, এখন ছোটদের বিয়ে হচ্ছে। আর কি আমার বিয়ে হবে না? ও আমার তো বিয়ের বয়সই নাই। ময়ে 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 সবাই সন্ধ্যাবেলা দল বেঁধে বিয়ে খেতে যাচ্ছে। আমি না নিজে বিয়ে করতে পারতেছি না, লোকের বাড়িতে নিমন্ত্রণ পাচ্ছি। এই বিয়ের ঢিনচাক ডিজের আওয়াজ আর সানায়ের আওয়াজ কানে আসতেছে, কিন্তু নিমন্ত্রণ আসতেছে না। সব রিলেটিভ বন্ধু বান্ধব দেখবা ওই পরীক্ষার ঠিক আগে গিয়ে বিয়ে করবে। কেন সারা বছর তোমরা ডেট পারো নাকি? এত বিগ ফ্যাট ওয়েডিং করার কি দরকার? খাবার দাবার এমনিতেও কারোর পছন্দ হবে না। আমরা মেয়েরা যখন আমাদের কোনো বান্ধবীর জন্মদিন থাকে, যখন তাকে উইশ করি, শুধু জন্মদিন উইশ করি না তো, ও কবে জন্মাইছিল তখন থেকে শুরু করি। ওর সাথে আবার যাবে প্রথম দেখা হয়েছিল, আমি সেটাও ওকে ওর জন্মদিনে মনে করাই দিব। আমরা শুধু উইশ করি না, আমরা রচনা লিখি, রীতিমতন 4-5 পাতার প্যারাগ্রাফ লিখি আমাদের বেস্টির জন্য। বেশি কিছু বলবো না দিয়ে শুরু করি, তারপরে এত কিছু বলে দিই, ডিয়ার বেস্টি তুই আমার পার্সোনাল থেরাপিস্ট। পুরো দুনিয়া যদি আমার বিপক্ষে থাকে, একমাত্র তুই আমার পাশে থাকবি। বান্ধবী তুই আমার রূপের লক্ষ্মী, গুণে সরস্বতী, কাজে বিশ্বকর্মা। কে বলে যে মেয়েরা মেয়েদের শত্রু? তুই আমার সোলমেট। আমার বয়ফ্রেন্ডের কি দরকার যখন আমার কাছে আমার বেস্টি আছে? #soul sister, #best friend forever, #partner in crime, my kuchu baby, my cutie pie, my jigar the টুকরা। তোকে নিয়ে কিছু বলতে গেলে ফেসবুকের ওয়ার্ডস কম পড়ে যাবে। ভগবান তোকে এরকমই রাখুক, তুই আজীবন এরকমই থাক, ভালো থাক, সুস্থ থাক। লস অফ লাভ, কিসেস, টেক কেয়ার, গড ব্লেস ইউ। যবে আমার বেস্টির সাথে আমার দেখা হয়েছিল তবে থেকে শুরু করে আজকে অবধি যত ফটো আছে আমার কাছে গ্যালারিতে সব বাইর করে এক কোলাজ বানাই, পিছনে একটা দারুণ ঝাঁকানাকা মিউজিক লাগাই, স্টোরিতে লাগাবো, কাউন্টডাউন করি 12টা কখন বাজবে। 12টা ছেড়ে দাও, আমরা তো 10 দিন আগে থেকে কাউন্টডাউন করি। নিজেদের জন্মদিনের উপর আমরা এত এক্সাইটেড হই না, আমাদের বেস্টির জন্মদিন আমরা যত এক্সাইটেড থাকি। ছেলেদের আবার ওইসব কিছু নেই। ছেলেরা প্রথমে তো মনেই রাখে না ওর বেস্ট ফ্রেন্ডের বার্থডে কবে। বেস্ট ফ্রেন্ডের ছাড়ো, নিজেরটাই ওদেরকে আলাদা করে মনে করে দিতে লাগে ভাই তোর আজকে বার্থডে। তো ওরা শুধু ওদের বন্ধুকে উইশ করে। উইশ মানে শুধু উইশ, আগে পিছে কিছু নাই, শুধু উইশ, ব্যাস শুধু হ্যাপি বার্থডে, আর কিছু না। হ্যাপি বার্থডে, পার্টি কপি দিবি, মাল কপি খাওয়াবি। ওরা ডিরেক্ট মেইন টপিকে চলে আসে, মানে আগে পিছে কোনো তামঝাম কিছু নেই, সিধি বাত নো বকবাস। সবাই বলে ভাই ভাই পার্টি পার্টি। মেয়েরা তো চাঁদা কালেক্ট করে বান্ধবীকে জন্মদিনে গিফট দেয়, ছেলেরা ছেড়েই দাও, গিফট তো দিবেই না, উল্টা যে মাল খাওয়ার টাকা কালেক্ট করবে ওইটার মধ্যে জন্মদিন যার তাকেও কাউন্ট করবে যে ভাই তুইও টাকা দে, তোর জন্মদিন তো কিছু তুই টাকা দিবি না। আগে যারা বড় লোক ছিল ওরা গাড়ি চালাতো, আর যারা গরিব তারা সাইকেল চালাইতো। এখনকার যুগে যারা বড় লোক তারা গাড়ি চালায়, জিমে যায় সাইকেল চালানোর জন্য। আগে বাড়ির লোক রাখা হতো যাতে কোনো কুকুর বাড়িতে না ঢুকতে পারে, এখন বাড়ির বাইরে কুকুর রাখা হয় যাতে কোনো লোক বাড়ির ভিতরে না ঢুকতে পারে। আগে 5-6 টাকা বাঁচানোর জন্য হাইটে হাইটে স্কুল কলেজে যাইতাম, আর বড় লোকরা বাইকে করে যাইতো। আর এখন দেখি উল্টা, এখন দেখি যারা বড় লোক তারাই দিন রাত 4-5 কিলোমিটার করে হাঁটতেছে ফ্যাট কমানোর জন্য। আগে যারা বড় লোক ছিল তারা বাইরে খাবার খাইতো, আর যারা গরিব মধ্যবিত্ত তারা বাড়ির খাবার নিয়ে যেত। এখন উল্টা, এখন যারা গরিব তারা বাইরের খাবার খায়, আর যারা বড় লোক তারা ঘরের থেকে খাবার প্যাক করে নিয়ে যায়, কারণ হেলথ কনসিয়াস তারা। আগে ফোনে তার লাগানো ছিল আর আমরা খোলা ছিলাম, এখন ফোন ওয়্যারলেস হয়ে গেছে আর আমরা ফোনের মধ্যে বন্দি। আগে যারা গরিব ছিল তারা ছেঁড়া ফাটা জোড়াতালি লাগানো জামা কাপড় পরতো, এখন উল্টা, এখন বড় লোকরা ছেঁড়া ফাটা জোড়াতালি লাগানো জামা কাপড় গুলো শোরুম থেকে বেশি বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসে। আগেকার দিনে গরিবরাই সুতির কাপড় পরতো, এখনকার দিনে বড় লোকরা সুতির কাপড় পরে, গরিবদের আওতার বাইরে সুতির কাপড়। আগে টিভি মোটা ছিল, মানুষ পাতলা ছিল, এখন টিভি পাতলা হয়ে যাচ্ছে, মানুষ মোটা হয়ে যাচ্ছে, সব উল্টা গেছে। কিতনা বদল গয়া ইনসান। ভাই 2023টা এরকম ভাবে শেষ হয়ে গেল কেন? মানে আসলো আর গেল। দ্য আর্টিস্ট মুভিটা দেখছো? সুহানা খানের অ্যাক্টিংটা ওইখানে যেরকম বেকার ছিল, 2023টাও আমার ওইরকমই বেকার ছিল। জানুয়ারি শুরু হইলো, তারপর সিঁড়ি দিয়ে বোতল গড়ানো দেখতে দেখতে চোখে জয় বাংলা হয়ে গেল, তারপর এই করতে জুন চলে আসলো, তারপর নাটি যে মাজামা খালি ভাবটা পাজামা এ তো হাডুনো প্রবাসী গটিলো, তারপর কিছুদিন টাইম ট্রাভেলা এগুলা করলাম। এই করতে করতে আসলো সেপ্টেম্বর।
তারপর মোয়ে মোয়ে করে বছর শেষ। গোবরে গ্রিন কালারটা হবে, হাগু ইয়েলো কালারটা দেখাও। ও মাঝখানে রাকেশ রোশন একবার চাঁদে গেছিল। সারা বছর যা যা হইলো এগুলো দেখতে দেখতে বিশ্বাস করো আমি কেঁদে দিচ্ছি। সবাই নিউ ইয়ারে সিমলা, মানালি, গোয়া, কাশ্মীর ঘুরতে যাচ্ছে, আমিও যাচ্ছি ডিপ্রেশনে। যাবে আমার সাথে? বিদায় নেন 23 গো। হে প্রভু, হে জগন্নাথ, হে প্রেমানন্দ, ये क्या हुआ? 2023 চলা গয়া। ইন্ডিয়া ফাইনালে হারে যাওয়ার পর দুঃখ পাইছিলাম, তবে বেশি দিন না, কারণ ইঙ্কি পিঙ্কি পঙ্কি জামাল জামালু 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 গুটু এই বছরটাও এই লিরিক্সটার মতন ছিল। দুইটাই কিছু বুঝলাম না, সব মাথার উপর দিক দিয়ে গেল। আবার কয়েকদিন হইলো ডেলুলু ইজ দ্য সলুলু, এটার মানে কি দাঁড়ালু? সবার মাথা খারাপ হলিলু, কুচবি বলিলু, ট্রেন্ডিং হয়ে গেলিলু। এই করতে করতে পট করে ডিসেম্বর চলে আসলো আর একটাও বিয়ে নিমন্ত্রণ পাইলাম না। লাপ্পু সা বছর হ্যায়, ঝিঙ্গুর সা জিন্দগি, সো বোরিং, সো বেকার, জাস্ট মনে হচ্ছে যাও জলদি জলদি যাও। এবার জলদি জলদি 2024টাকে দেখাও তো। মুখটা এরকম খসখস করছে, রাফ হয়ে গেছে স্কিন, তাহলে লাগিয়ে নাও সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন। যা শীত পড়ছে এখন তো সবাই লাগাবে, বেশি বেশি করে লাগাবে, শুতে যাওয়ার আগে লাগাবে বোরোলিন। শীতকালে বাঙালিদের দুইটাই ভরসা, মাংকি টুপি আর বোরোলিন। তুমি বাঙালি না যদি তোমার ঘরে বোরোলিনের এই টিউবটা না থাকে। আমরা বাঙালি, উই আর অবসেসড উইথ বোরোলিন। চাটা মুখ নিয়ে যদি নাই বেরোইলা তাহলে আর কি করলা? আর আমি জানি জানি বোরোলিন কতখানি ঠিক করেছে সবার স্কিন। গাল ফাটছে, ঠোঁট ফাটছে, গোড়ালি ফাটছে, কোনোই ফাটছে, বাড়ির দেওয়াল ফাটছে, দুঃখে বুক ফাটছে, পিছন ফাটছে, সবকিছুতে বোরোলিন লাগাই দাও। সব কাটা ছেঁড়া ফাটার মধ্যে আমরা বোরোলিন লাগাই দিই। লাইফের সব প্রবলেম একটাই সলিউশন, বোরোলিন। বোরোলিন ইজ দ্য অনলি সলিলু। আমার মতো পারলে রুটির মধ্যে বোরোলিন লাগাই খাওয়াই দেয় আমাকে। যতই ব্র্যান্ডেড লিপ বাম লাগাও না কেন, বোরোলিনের ওপরে কেউ নেই। শীত গ্রীষ্ম বর্ষা আমাদের বোরোলিন ভরসা। আমরা পারলে ব্রেকআপের পর ভাঙা মনেও বোরোলিন লাগাই দিব। আমাদের 12 মাস বোরোলিন চাই। শুধু মানে পেট খারাপ হইলেই লোকে বোরোলিনটা খায় না, বাদ বাকি সবকিছুর মধ্যেই বোরোলিন ঘষে লাগাই দিই আমরা। এটা স্মেলটাই একটা আলাদা রকম, বুঝলে তো? রাত্রে বোরোলিন ঘষে শুতে যাচ্ছি। ওকে, সো এই মেসেজটা শুধুমাত্র তাদের জন্য যাদের সাথে লাস্ট ইয়ার মানে 2023 আমি খুব বাজে বিহেভ করছি, রুড বিহেভ করছি, মিসবিহেভ করছি। তাদেরকে বলছি স্পেশালি যে প্লিজ শুধরায় যাও, যাতে এই বছরও তোমাদের সাথে আমার ওইরকম বিহেভ না করতে হয়, বুঝলা? অন আ সিরিয়াস নোট, যাদের যাদের আগের বছর আমি হার্ট করেছি তাদেরকে সত্যি আমি মন থেকে বলতে চাই, ইউ ডিজার্ভ ইট। স্টপ প্লেইং উইথ মি। না তোমার কি মনে হয় আমি স্পটিফাই যে যখন তখন আমার ইমোশনের সাথে প্লে করে দিয়ে চলে যাবা? যাই হোক, এই বছরটা আমি আর কোনো ব্যাড টার্মসে শুরু করতে চাই না, ভালো মনে ভালোভাবে শুরু করতে চাই, তাই বলতেছি এখনো সময় আছে, ক্ষমা চায় না। যে সবার দায়িত্ব নেয়, দেখবে লোকে তার উপর আরো বেশি করে দায়িত্ব চাপিয়ে দেয়, কিন্তু তার দায়িত্ব কেউ নেয় না। ঘরে দুটো ফ্যান থাকলে যেই ফ্যানটা দেখবে বেশি চলে, ধুলো সব থেকে বেশি ওই ফ্যানটাতেই জমে। আর লোকে বাড়িতে আসলে কি বলবে, ইস কি নোংরা ফ্যানটা বাবা। আর আরেকটা ফ্যান যেটা চলেই না সেটা দেখবে একদম পরিষ্কার ঝা চকচকা থাকে। আর ঠিক সেরকমই যাদের ওপর বাড়িতে দেখবে দায়িত্ব, কর্তব্য, দায়ভার সব থেকে বেশি থাকে, এটা কখনো নিজের যত্ন নিতে পারে না। এটা সবসময় সবার কাছে আগলি, কুৎসিত, পেস্ত্রি থেকে যায়। অনেক সময় আমরা অন্যের দায়িত্ব নিতে নিতে নিজের খেয়াল রাখতে, নিজের যত্ন নিতে ভুলেই যাই, তাই না? ভাই সবার কি বিয়ে হয়ে গেল? কালকে মানে সবার বিয়ে লাগছিল, মোটামুটি 70 কেজি বিয়ে হয়েছে কালকে। একটা করে রিফ্রেশ মারতেছি ফেসবুকে আর 4 জনের বিয়ে হয়ে যাচ্ছে। ফ্রেন্ড লিস্টে যে কয়েকজন ফ্রেন্ড বাকি ছিল সবাই রাস পূর্ণিমায় বিয়ে সাইরে ফেলছে। প্রত্যেক মিনিটে মিনিটে 200টা করে বিয়ে হচ্ছে। এখন শুধু তুমি, আমি আর সালমান খানই বাকি। সবাই বিয়ে করতেছে আর আমি সবার ফটোর মধ্যে লাভ রিঅ্যাক্ট মারতেছি আর মনে মনে ভাবতেছি, ওমা এও করে নিল, ওমা ও বিয়ে করে নিল। যেই মুষলধারে বিয়ে শুরু হয়েছে, পরের বছর জনসংখ্যা দেড় করে বাইরে যাবে দেখবা। তারপরে তো শুরু হয়ে যাবে ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি, 3 মাসের অ্যানিভার্সারি। ভাই 3 মাসের অ্যানিভার্সারি কি করে হয়? এগুলা যারা যারা করবা সব কটাকে ব্লক মারবো। বিয়ে করলে ফ্রেন্ড লিস্ট থেকে উড়া দেবো, ব্লক মারি দেবো। এগুলা চোখে দেখা যায় না। আমিও এক সময় বিয়ে করছিলাম, এখন এমএ করব। ভাই পরমব্রতদারও বিয়ে হয়ে গেল, এখন আমি হোপলেস ভাই। যখন ছোট ছিলাম বড়দের বিয়ে হচ্ছিল, এখন বড় হয়ে গেছি, এখন ছোটদের বিয়ে হচ্ছে। আর কি আমার বিয়ে হবে না? ও আমার তো বিয়ের বয়সই নাই। ময়ে 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 সবাই সন্ধ্যাবেলা দল বেঁধে বিয়ে খেতে যাচ্ছে। আমি না নিজে বিয়ে করতে পারতেছি না, লোকের বাড়িতে নিমন্ত্রণ পাচ্ছি। এই বিয়ের ঢিনচাক ডিজের আওয়াজ আর সানায়ের আওয়াজ কানে আসতেছে, কিন্তু নিমন্ত্রণ আসতেছে না। সব রিলেটিভ বন্ধু বান্ধব দেখবা ওই পরীক্ষার ঠিক আগে আগে গিয়ে বিয়ে করবে। কেন সারা বছর তোমরা ডেট পারো নাকি? এত বিগ ফ্যাট ওয়েডিং করার কি দরকার? খাওয়ার দাওয়ার এমনিতেও কারোর পছন্দ হবে না। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত হয়, কিন্তু আমার বন্ধুরা ছ্যাঁচড়া বৃত্তের মধ্যে পড়ে। বাঘের থেকে বড় কোনো শিকারী হয় না, আর আমার বন্ধুদের থেকে বড় কোনো ভিখারি হয় না। খালি ছ্যাঁচড়াপনা। এদের পকেটে কখনো টাকা পয়সা থাকে না, এদের মুখে খালি খাওয়া আর খাওয়া। কিরে খাওয়াইলি না? কিরে কবে খাওয়াবি? কিরে তোর না খাওয়ানোর কথা ছিল? কেন রে তোরা বাড়িতে খাইতে পাস না? আমি গরিবস, কিন্তু আমার বন্ধুরা তো ভিখারি। ভিক মাঙ্গা অ্যাসোসিয়েশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। খালি এদের চায় চায় খাওয়া অভ্যাস। রেস্টুরেন্টে যাওয়ার টাকা নেই, পিকনিকে যাওয়ার টাকা নেই, চা খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া, ডিম ঘুগনি খাওয়া, পিৎজা খাওয়া, এই খাওয়া ওই খাওয়া। এদেরকে ফ্রিতে হারপিক বা বিষ এনে দিলে বোধহয় ওইগুলোও খাই নেবে ওরা। হ্যাংলাপনার একটা লিমিট থাকে ভাই। ভাই লজ্জার খাতিরে লোকে কখনো না কখনো তো খাওয়ায় দেয় একদিন।
সেটাও খাবে না। বিল যদি আমি পে করি এমন ভাবে হাওয়াইতার মতন অর্ডার করবে মানে 5 দিন ধরে খেতে পায়নি। অথচ যখন ওরা বিল পে করে তখন এমন একটা ভাব করবে যে ওদের পেটে জায়গায় না, ওদের নাকি খিদাই পায়নি। তখন লজ্জার খাতিরে আমি বলি যে না থাক, খাইতে লাগবে না, তুই খাবি না, আমি কি করে খাবো? এমনি তো সারাদিন রাক্ষসের মতো খাই করিস, এখন তোদের পেট ভর্তি। স্কুটি নিয়ে যাবে, স্কুটিতে তেল ভরেও দিবে না। তোর ব্যাগটা দিস একদিন পরবো, ইয়েলো শাড়িটা দিস সরস্বতী পূজার সময় পরবো, তোর ম্যাচিং ইয়াররিংটা আমাকে একটু দিস, আমার ভালো লাগছে। 300 টাকা নিয়ে গেছিল, এখন অব্দি রিটার্ন দেয়নি। না তোদের কি মনে হয় যে আমি তোকে অ্যাডাপ্ট করছি?